হ্যালো স্টুডেন্টস, অরবিট ব্যাচের প্রথম জিওগ্রাফি ক্লাসে তোমাদের স্বাগত। তো আজকে আমরা শুরু করব বর্জ্য ব্যবস্থাপনা থেকে। এটাই এই ক্লাসের পার্ট 1 এবং পার্ট 2 ও আসবে। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, চলো আমরা শুরু করে দিই। তো শুরু করার আগে একটা কাজ করো, যদি তোমরা এই চ্যানেলটিকে এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো, এখনই সাবস্ক্রাইব করো। কারণ এরকম কন্টেন্ট আর কোথাও পাবে না। কারণ দেখছো আমরা অরবিট ব্যাচ লঞ্চ করেছি একটাই কারণে, কারণ যাতে তোমরা মাধ্যমিকে 95% বেশি সবাই তোলো। সো লেটস স্টার্ট। তো বর্জ্য ব্যবস্থাপনা, তোমরা সবাই বর্জ্য পদার্থ দেখেছো আশা করি। আশা করি সবাই দেখেছো। তো এই যখনই আমরা রাস্তায় হাঁটি বা বাড়ির আশেপাশে দেখি, আমরা বিভিন্ন জায়গায় পড়ে থাকতে দেখি বর্জ্য পদার্থ। সেই বর্জ্য পদার্থগুলো কি? প্লাস্টিক হতে পারে, ঠোঙা হতে পারে, সেটা প্লাস্টিকের বটল হতে পারে। বেশিরভাগ জিনিস আমরা প্লাস্টিক থেকে রিলেটেড করি, কিন্তু বর্জ্য পদার্থ শুধুমাত্র প্লাস্টিক রিলেটেড নয়। এছাড়াও আরো অনেক কিছু আছে বর্জ্য পদার্থের মধ্যে, যেগুলো মানে পরিবেশ দূষণকারী, বা তোমরা বলতে পারো যেগুলো হচ্ছে পরিবেশের জন্য হানিকারক। তো সেই বর্জ্যগুলাকে আমরা কি করে ব্যবস্থাপনা করব, বা সেই বর্জ্যগুলাকে আমরা কি করে কাজে লাগিয়ে সেগুলোকে অন্য কাজে ব্যবহার করব। যেমন ধরো প্লাস্টিকের বটল আছে, সেটাকে হচ্ছে আমরা অন্য কাজে লাগালাম। যেমন ধরো সেটা ধরে একটা খেলনা তৈরি করলাম যাতে বাচ্চারা খেলতে পারে। তো এটা একটা বর্জ্য ব্যবস্থাপনার পার্ট। তো দেখো বর্জ্য প্রথমত আমরা যদি আসি, বর্জ্য কাকে বলে। তো বর্জ্য এমন একটা জিনিস যেটা মানব সভ্যতার এক বড় সমস্যা। বর্জ্য আমাদের কোনো সলিউশন না, এটা আমাদের সমস্যাই, যেটা পরিবেশ দূষণ ঘটায় আর যেটা আমাদের কোনো কাজেই লাগে না। তো বুঝতে পারছো বর্জ্য কাকে বলে? যেটা আমাদের আর কোনো কাজে লাগবে না এবং পরিবেশের দূষণও ঘটাচ্ছে, তাকে আমরা বর্জ্য পদার্থ বলবো সিম্পল ভাষায়। এবার বইয়ের ভাষায় যদি আমরা পড়ি, সেটা একটু ডিফারেন্ট চলে যায়, কিন্তু মেন তোমার মুদ্রাটা সেম থাকে। তো এইবার দেখো আমাদের দৈনন্দিন জীবনযাত্রা, কৃষিকাজ, শিল্পায়নের ফলে প্রতিদিনের যে বিপুল পরিমাণে বর্জ্য সৃষ্টি হচ্ছে, তা পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। কি করে? এবার যদি হচ্ছে কৃষিকাজের কথা বলি, তোমরা নিশ্চয়ই দেখেছো যে কৃষিকাজে পেস্টিসাইড বা কীটনাশক ব্যবহার করা হয় মাঠের মধ্যে, যেখানে ধরো ধান বা হচ্ছে পাট বা যে কোনো শাকসবজি চাষ করা হচ্ছে। এবার কি হয়, সেই কীটনাশক যখন হচ্ছে মাঠে ব্যবহার করা হচ্ছে বা ক্ষেতে ব্যবহার করা হচ্ছে, সেই সময় যখন জোরে বৃষ্টি আসে, সেই বৃষ্টির ফলে সেই যখন মাঠে প্রচন্ড জল জমে যায়, সেই কীটনাশকগুলো পুকুরে নদীতে গিয়ে মেশে। এবং সেই পুকুর বা নদীর জল যখন আমরা খাই বা কনজিউম করি, তখন আমাদের বিভিন্ন রোগ ব্যাধি হয়। এবং তোমরা দেখেছো অনেক সময় নদীতে মাছ মরে থাকতে বা পুকুরে মাছ মরে থাকতে, অনেক সাপের মৃত্যু ঘটতে কেন হয়? এই কারণেই হয়। কারণ যখন তারা বর্জ্য পদার্থ গ্রহণ করে, তারা তখন মারা যায়। তো এসব আমরা বর্জ্য পদার্থের প্রকৃতি ভেদে বুঝবো যে কেন এরকম হচ্ছে, বা এটা কোন ধরনের বর্জ্য পদার্থ। তো বর্জ্য কাকে বলে, এবার যদি আমরা একটুখানি ডিটেলসে যাই, দেখো মানুষের দৈনন্দিন জীবনে বা শিল্পে ব্যবহারের পর যে সমস্ত পদার্থ অপ্রয়োজনীয়, মানে যেটা আমাদের আর কাজে লাগে না ও বাতিল বলে গণ্য হয়, তাকে বর্জ্য বলে। অপ্রয়োজনীয় মানে যেটা আমাদের আর কোনো রকম কোনো কাজে আসতেই পারে না। এবং বাতিল, যেমন তুমি ধরো একটা স্প্রাইট বা কিছু একটা খেলে, এবার সেটা খাওয়ার পর তুমি ওই বটলটা তো আর কিছু করতে পারবে না। হ্যাঁ, কতজন একটু জল রাখার জন্য ইউজ করতে পারে, কিন্তু একটা সময়ের পর সেটা আর কোনো কাজে লাগে না, তখন সেটা আমাদের ফেলেই দিতে হয়। তো এটাকেই বলে বর্জ্য পদার্থ। এই পদার্থগুলি অর্থনৈতিক কোনো মূল্য থাকে না। তুমি হচ্ছে একটা স্প্রাইট খেলে, এবং সেই বটলটা অনেকদিন তুমি জল খাওয়ার জন্য ব্যবহার করলে, কিন্তু তারপর সেটাকে তুমি হচ্ছে বিক্রি করতে পারবে? তুমি তোমার বন্ধুকে বলতে পারবে, নে 50 টাকা দিয়ে এই বোতলটা তুই আমার থেকে নিয়ে নে? সেটাও ইম্পসিবল, সে নিবে না। সে জানে এটার কোনো ভ্যালিউ নেই। তো সেটাকে আমরা বর্জ্য পদার্থ বলে গণ্য করি, তাই তো? তারপর বর্জ্য পদার্থ কঠিন, তরল বা গ্যাসীয় হতে পারে। কঠিন বর্জ্য যদি আমি উদাহরণ দিই, সেই প্লাস্টিকের বোতল। তরল বর্জ্য যদি উদাহরণ দিই, তাহলে হচ্ছে বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রিয়াল বা হচ্ছে কলকারখানা থেকে বেরোনো জল, নোংরা জল। আর যদি গ্যাসীয় বর্জ্য পদার্থের উদাহরণ দিই, যেমন মিথেন আছে, কার্বন মনোঅক্সাইড, এগুলো যখন আমাদের শরীরের ভেতরে যায়, আমাদের শরীরে বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি করে। যেমন কার্বন মনোঅক্সাইড যদি আমাদের শরীরের ভেতরে যায়, আমাদের নিঃশ্বাস নিতে অসুবিধা হয়। দেন এটা যদি হচ্ছে লং টার্মে হয়, তাহলে মানুষের ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো এগুলা হলো বর্জ্য পদার্থের উদাহরণ। এবার যে সাধারণ যদি আমি তোমাদের কিছু উদাহরণ বলি, যেমন হচ্ছে সরি,
ভেরি সরি। তো এই সাধারণ যদি আমি তোমাকে উদাহরণ দিই, শাকসবজির খোসা আছে, তারপর হচ্ছে ভাঙা কাঁচ, বোতল, বাতিল লোহর টুকরো, তো এগুলা কিসের উদাহরণ? এগুলা হচ্ছে কঠিন বর্জ্যের উদাহরণ। ঠিক আছে? তো এগুলো হলো কঠিন বর্জ্যের উদাহরণ। আমার হ্যান্ড রাইটিং খুব খারাপ, আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট, বাট কোনো ব্যাপার না, তোমরা বুঝতে পারলেই হবে। এবার প্রকৃতি অনুযায়ী বর্জ্যের আমরা যদি শ্রেণী বিভাগ করি, তো ভৌত অবস্থার উপর ভিত্তি করে বর্জ্য পদার্থকে তিন ভাগে ভাগ করা যায়। সেটা আমরা হচ্ছে এক্ষুনি বললাম যে কঠিন, তরল ও গ্যাসীয়। তো কঠিন বর্জ্য যদি আমি তোমাকে উদাহরণ দিই, আগে হচ্ছে আমি তোমাকে ডেফিনেশন দিই কঠিন বর্জ্য কাকে বলে। যে বর্জ্য পদার্থগুলির আকার ও আয়তন নির্দিষ্ট থাকে। সাপোজ করো এটা আমার মোবাইল ফোন আছে, এটা এখন আমি ইউজ করতে পারছি, কিন্তু ধরো আজ থেকে আমি 5 বছর পর এই ফোনটা আমার নষ্ট হয়ে গেলো, এটা আমি আর ইউজ করতে পারছি না। তো এটার একটা আকার আছে, এটা যখন আমি ফেলে দিব একটা আকার থাকবে। এমন তো না এটা আমি ধরলাম তো মোবাইলটা হচ্ছে পিচকে গেল, এমনটা হচ্ছে না। তো এটা কঠিন বর্জ্যের উদাহরণ। তেমন ঠিক হচ্ছে আমার এই চশমার ফ্রেম আছে, মাউস আছে, আহ বিভিন্ন জিনিস আছে যেটা আমরা ভৌত অবস্থায় আমরা ধরতে পারি বা চোখে দেখতে পারি। তো সেটা হলো কঠিন বর্জ্যের উদাহরণ। তারপর সেটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় হস্তান্তরিত করা যায়, তাদের কঠিন বর্জ্য বলে। আমাদের পরিবেশে সবচেয়ে বেশি যদি কিছু থাকে সেটা হলো কঠিন বর্জ্য। আর এই কঠিন বর্জ্য হলো মাটি দূষণের প্রধান কারণ। এবার দেখো, যদি আমি গ্যাসীয় বর্জ্যের কথা বলি, কার্বন মনোক্সাইড বা ধরো হচ্ছে মিথেন, তো এসব মাটি দূষণ তেমন ভাবে করে না। কিন্তু এই কঠিন বর্জ্য পদার্থ প্লাস্টিক থেকে নিয়ে বিভিন্ন হচ্ছে লোহার টুকরা, তারপর হচ্ছে বিভিন্ন ফলের খোসা অবশ্য পরে ডিকম্পোজ হয়ে যায়, কিন্তু তবুও যদি আমি বলি এগুলো মাটি দূষণ করে। আর তাছাড়া দৃষ্টিগত দূষণও করে। বাট তুমি বলবে স্যার দৃষ্টি দূষণ কি, এটা তো আমি আগে শুনিনি। এবার তুমি ধরো আমি মানে ভেবে নিচ্ছি তোমরা সবাই জলপাইগুড়ি থেকে আছো। এবার তুমি জলপাইগুড়িতে তুমি রাজবাড়ি যাবে, বা রাজবাড়ি যাওয়ার পথে তুমি দেখবা অ্যালি যে জায়গাটা আছে সেখানে হচ্ছে অনেক ধরনের মানে ডাম্পিং গ্রাউন্ডের মতন একটা বানিয়ে দেওয়া হয়েছে। সেখানে বিভিন্ন ধরনের আবর্জনা ফেলা হয়। এবার যখন তুমি ওদিকে তাকাচ্ছ, তোমার কি ভালো লাগছে দেখতে সেটা? একদম ভালো লাগছে না। তুমি তোমার মেন্টালি তোমার হচ্ছে মনে হচ্ছে ইস, কেমন জায়গা আছি আমি। এটা তো একদমই মানে হচ্ছে বেকার জিনিস, বেকার থেকে বেকার জিনিস, আমার একদম ভালো লাগছে না দেখতে। তো সেটাই হলো দৃষ্টি দূষণ। তো এই দৃষ্টি দূষণের জন্য প্রধান কারণ হচ্ছে কঠিন বর্জ্য পদার্থ। তো কঠিন বর্জ্যে যদি আমরা কিছু উদাহরণ দেখি, যেমন এই প্লাস্টিকের বটল হলো, পুরোনো খবরের কাগজ হলো, তারপর হচ্ছে এই ছেঁড়া কাপড় বা কোনো ভাঙা চেয়ার টেবিল, ভাঙা স্কেল, এই তুমি যদি নিজের কলমটা ফেলে দাও, সেটা হলো কঠিন বর্জ্যের উদাহরণ। নেক্সট আসি আমরা তরল বর্জ্যের দিকে। এই তরল বা লিকুইড ওয়েস্ট হলো যে সমস্ত বর্জ্য পদার্থ তরল অবস্থায় থাকে, জলের সাথে মিশে দূষণ ঘটায়, তাকে তরল বর্জ্য বলে। আর এই তরল বর্জ্য জল দূষণের প্রধান কারণ। কঠিন বর্জ্য প্রধান কারণ নয়, কঠিন বর্জ্যও একটা কারণ, কিন্তু তরল বর্জ্য জল দূষণের প্রধান কারণ। কারণ দেখো, কলকারখানা, তারপর হাসপাতাল, গৃহস্থালী থেকে নিকাশ নালাগুলো যে থাকে, এবার তুমি রাস্তার পাশে অনেক ড্রেন দেখেছো, ড্রেনের মধ্যে হাজার রকম নোংরা আছে। বাড়ির আহ ভাতের ফ্যান থেকে নিয়ে দেন হচ্ছে মলমূত্রের জল পর্যন্ত সমস্ত কিছু সেই হচ্ছে নালার মধ্যে গিয়ে পড়ে। এবার সেই ড্রেনের জলটি যখন কোনো নদীতে বা পুকুরে গিয়ে মেশে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে পুকুরের জল বা নদীর জল দূষিত হচ্ছে, এবং সেখানে প্রচুর পরিমাণে কচুরিপানা বা হচ্ছে বিভিন্ন রকম গাছগাছালি জন্ম হচ্ছে, এবং জলের মধ্যে বায়োকেমিক্যাল অক্সিজেন বিওডি বলে সেটাকে, এটা তোমরা সায়েন্সে দেখতে পড়বে ভালো করে। তো সেটা অনেকটা কমে যায়, যার ফলে জল দূষণ হয়। ও জলের মধ্যে যে মাছ বা বিভিন্ন রকমের হচ্ছে পোকামাকড় থাকে সেগুলোর মৃত্যু ঘটে। তোমাদের মধ্যে আমি জানি না কতজনের মনে আছে কিনা, 2013-14 সালের মধ্যে করলাতে একবার বিষক্রিয়া ঘটে, যার ফলে করলার অনেক মাছ মারা যায়। প্রায় 12-13 কেজির এক একটা মাছ উঠছিল নদী থেকে, ভাবতে পারছো? তো এগুলো জলদূষণ হয়। নেক্সট তরল বর্জ্যে যদি আমি উদাহরণে আসি, এখানে যেমন কলকারখানা থেকে রাসায়নিক জল বের হয়। সাপোজ করো কোথাও একটা সিমেন্ট ফ্যাক্টরি আছে, এবার সিমেন্ট ফ্যাক্টরিতে সিমেন্ট তৈরি করতে গিয়ে জলের ব্যবহার নিশ্চয়ই হয়। তো সেই জলটা যখন মানে বিভিন্ন যখন হচ্ছে টক্সিক গ্যাস বা গ্যাস ছেড়ে দাও, বিভিন্ন টক্সিক পদার্থ সাথে যখন মিশ্রিত হয়ে সেই জলটা যখন কোনো নদীতে বা পুকুরে গিয়ে মেশে, তখন জল দূষণ ঘটে। তারপর গৃহস্থলীর সাবান জল, এবার হচ্ছে
কারো 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 কি সবার বাড়িতে ঘর মোছা হয়, এবং সেই ঘর মোছা বা সার্ফের যে জলটা থাকে সেটা যখন আমরা হচ্ছে কোথাও ফেলে দিই বা নদীতে বা পুকুরে যদি সেটা ফেলি, তাহলে হচ্ছে তখন জল দূষণ ঘটে। তারপর কীটনাশক মিশ্রিত জল, যেটা আমি উদাহরণ তোমাদের প্রথমেই দিলাম, যে যখন হচ্ছে চাষবাস করা হয় আর এবং মাটি জমিতে হচ্ছে কীটনাশক ছড়ানো হয় এবং বৃষ্টির ফলে সেই কীটনাশকগুলি অন্যান্য জলাশয়ে বা জলাভূমিতে গিয়ে মেশে, তখন হচ্ছে জলদূষণ হয়। তারপর গ্যাসীয় বর্জ্য পদার্থ, তো বিভিন্ন উৎস থেকে নির্গত যে সমস্ত দূষিত গ্যাস, ঠিক আছে, ভালো গ্যাস না কিন্তু, বায়ুমণ্ডলে মিশে পরিবেশের ক্ষতি করে, তাদের গ্যাসীয় বর্জ্য বলে। এবার তুমি দেখেছো অনেকগুলো তুমি ছবি দেখেছো, এখানে ছবি আমি অ্যাড করেছিলাম, বাট কোনোভাবে ছবিটা হচ্ছে সরে গেছে। তো এখানে ধরো হচ্ছে কলকারখানা আছে, আমার একটু ড্রয়িংটা খারাপ, বাট ঠিক আছে, তোমরা যদি বুঝতে পারো, এখানে আছে কলকারখানা থেকে এটা চিমনি, এবার চিমনি থেকে ধোঁয়া বেরোচ্ছে। এবার এই ধোঁয়াটা যখন পরিবেশের সাথে মিশছে, বিভিন্ন যখন এখানে মানে বিষাক্ত গ্যাস রয়েছে, তখন সেই গ্যাসটা যদি আমরা অক্সিজেনের সাথে যদি আমরা ইনহেল করি বা নিঃশ্বাস নিই, তখন সেটা আমাদের ফুসফুসে গিয়ে জমে এবং আমাদের বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি করে, যেমন হাঁপানি, তারপর হচ্ছে শ্বাসকষ্ট হাঁপানি অলমোস্ট সেম, বাট একটু ডিফারেন্ট। তারপর বিভিন্ন আমাদের উচ্চ রক্তচাপ, ব্লাড প্রেশার বলি না, ব্লাড প্রেশারও এই জন্য হয়। ইভেন কি নতুন একটা স্টাডিতে দেখা গেছে যে ডায়াবেটিস যে রোগ হয়, সুগার, তো সেটা হচ্ছে এই কারণেই হয়। আর তাছাড়া তো আরো বিভিন্ন কারণ আছে, কিন্তু এটাও একটা প্রধান কারণ। এবার তুমি হচ্ছে যদি নিউজ পেপার পড়ো বা যদি একটু সোশ্যাল মিডিয়াও ফলো করো, লাস্ট ইয়ার তোমরা দেখেছো দিল্লিতে PM2.5 এর মাত্রা অনেক বেশি বেড়ে গিয়েছিল, প্রায় 350-র উপরে চলে গিয়েছিল। তো এটা হচ্ছে একটা গ্যাসীয় বর্জ্য, এর মধ্যে হচ্ছে এরোসল থাকে, বিভিন্ন ধূলিকণা থাকে, তো এটাকেও আমরা গ্যাসীয় বর্জ্যের আন্ডারে আনতে পারি। ঠিক আছে, তো এটি মূলত বায়ু দূষণ ঘটায় এবং বিশ্ব উষ্ণায়নের জন্য কারণ করে। এবার হচ্ছে আমি যদি তোমাকে বলি কি করে বিশ্ব উষ্ণায়ন হয়, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, 2 মিনিটও লাগবে না। এটা হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে, এবার হচ্ছে সূর্যের হচ্ছে এখান থেকে সূর্যের আলো আসছে, এটাকে বলে শর্ট ওয়েভ, ঠিক আছে। আমাদের পৃথিবীর মধ্যে বায়ুমণ্ডল আছে, এটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডল। এবার বায়ুমণ্ডলে যখন গ্রিন হাউস গ্যাস বেড়ে যাবে, গ্রিন হাউস গ্যাস কি, এই সূর্য রশ্মিটা যখন ফিরে যাচ্ছে পৃথিবীর দিকে, তো এটাকে আটকে দেয় এখানে। তো যখনই এই হচ্ছে সূর্যের রশ্মিটা যখন হচ্ছে পৃথিবী থেকে বাইরে যাচ্ছিল, যখন হচ্ছে বায়ুমণ্ডলে আমাদের গ্রিন হাউস গ্যাস বেড়ে গেল, তো এই সূর্য রশ্মিটা এখানেই আটকে গেল, যার ফলে পৃথিবীর উষ্ণতা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। তো এটাই হলো বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ। যেমন হচ্ছে আমরা যদি বিশ্ব উষ্ণায়নের যদি প্রধান গ্যাসগুলো দেখি, সেখানে হচ্ছে CO2 আছে, দেন মিথেন আছে মানে CH4, এই দুটো হচ্ছে প্রধান। দেন CFCও আছে, CFC ওজোন স্তর ডিপ্লিট করতে সাহায্য করে, তোমরা সায়েন্সের ক্লাসে দেখেছোই, তবু আমি একটু তোমাদের জানিয়ে রাখলাম। তারপর এর ফলে কি কি ক্ষতি হয়, মানুষের শ্বাসকষ্টজনিত রোগের সৃষ্টি হয়, যেমনটা আমি তোমাদের এখন বললাম সেটা। এবার যে উদাহরণ দিই, কলকারখানার চিমনি থেকে নির্গত ধোঁয়া, তারপর গাড়ির সাইলেন্সার পাইপ থেকে হচ্ছে নির্গত উম, ধোঁয়া যেটা বের হয়, তারপর হচ্ছে আবর্জনা পোড়ানো। আরো যদি আমি বলি দাবানল যদি কোথাও সৃষ্টি হয়, দাবানল বোঝো, এখানে ধরো একটা ফরেস্ট আছে বা হচ্ছে একটা জঙ্গল আছে, বা জঙ্গলের মধ্যে আগুন লেগে গেল, সেই আগুনের কারণে প্রচুর পরিমাণে এখানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে, যার ফলে কি হয়, আমাদের শ্বাসকষ্ট হয়, গ্লোবাল ওয়ার্মিং হয় বা বিশ্ব উষ্ণায়ন হয়। এরপর যদি আমরা বলি বিয়োজন অনুসারে শ্রেণী বিভাগ করে যদি আমরা হচ্ছে বর্জ্য পদার্থকে, তো সেটা হচ্ছে দুটো, একটা জীবাণু দ্বারা বর্জ্য পদার্থ মিশে যায়, আর একটা হচ্ছে মিশে যেতে পারে না। তো একটা জীবাণু দ্বারা বর্জ্য পদার্থ মিশে যাওয়ার ক্ষমতার উপর ভিত্তি করে একে দুটি ভাগে ভাগ করা হবে, একটি সক্ষম আর একটি অক্ষম। তো জৈব ভঙ্গুর বর্জ্য, এটা হচ্ছে ভঙ্গুর যখনই আমরা দেখব, তখন আমরা বুঝবো এটা জীবাণু দ্বারা ভেঙে ফেলা যায় বা বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। যে সমস্ত বর্জ্য পদার্থ সহজেই জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক দ্বারা বিয়োজিত হয় বা মাটির সাথে বা জলের সাথে মিশে যায়, তাকে জৈব ভঙ্গুর পদার্থ বলে। যেমন ধরো গাছের পাতা আছে, এই প্লাস্টিকটা হবে না, এই প্লাস্টিকটা ভুল এখানে দেওয়া হয়েছে, প্লাস্টিকের বটল। গাছের পাতা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বলতে পারো যে, কলার খোসা বা হচ্ছে সবজির খোসা, সেগুলো তুমি হচ্ছে যদি রাস্তায় বা কোথাও যদি ফেলে থাকতে দেখো, কিছুদিন পর তুমি দেখতে পারবা সেটা আর ওখানে নেই, ওটা হচ্ছে মিশে গেছে, জীবাণু সেটাকে ভেঙে ফেলছে মানে হাতুড়ি নিয়ে ঠকঠক করে ভাঙছে, ওরকম কিছু না। তো একটু যদি আমি ডিটেলস বলি, ডিটেলসে যাবো না, অল্প বলি, মুখস্থ রাখতে হবে, জাস্ট বলি। এটা ধরো হচ্ছে একটা কোনো বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, এটা ধরো একটা পাতা, সাপোজ করে এটা একটা পাতা, পাতার শেপ আলাদা। তো এখানে অনেকগুলো জীবাণু আছে,
এবার এই জীবাণুগুলো না যখন হচ্ছে এই পাতার উপর আছে, পাতাটা যখন মানে পচাচ্ছে, তো জীবাণুগুলো এক রকমের মানে কেমিক্যাল নিজের শরীর থেকে বিয়োজিত করছে, মানে নিজের শরীর থেকে এক ধরনের কেমিক্যাল ছাড়ছে। যখন সেই কেমিক্যালটা এই পাতার উপর পড়ছে, এই পাতাটাকে ধীরে ধীরে গলিয়ে ফেলছে, আর গলিয়ে ফেলতে ফেলতে একসময় সেটা মাটির সাথে মিশে যায়, হিউমাস হয়ে যায়। এগুলো তোমরা বড় ক্লাসে আরো বুঝবে। তো এই ধরনের বর্জ্য পরিবেশের দীর্ঘস্থায়ী ক্ষতি করে না, এগুলি সহজেই জৈব সার তৈরি করা যায়। এটা আমরা কম্পোস্টিং এ একটু বুঝে নেব। দেন জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থে যদি আমরা উদাহরণ দেখি, যেমন ফলের অবশিষ্টাংশ। এই আপেলটা দেখতে পাচ্ছ, এই আপেলটা এখন এরকম আছে, কিন্তু কয়েকদিন পর যদি এই আপেলটাকে দেখো, এরকম থাকবে না, কিছুই থাকবে না প্রায়। তারপর গৃহস্থালী খাদ্যে উৎকৃষ্ট, দেন হচ্ছে গাছের শুকনো পাতা। এই বোতলটাকে ইগনোর করো, এটা হবে না, এটা ভুল জিনিস। তারপর জৈব অভঙ্গুর বর্জ্য। এখানে যখনই আমরা অভঙ্গুর দেখবো, তার মানে এটাকে ভাঙা যাবে না, এখানে হচ্ছে জীবাণু তেমন কোনো কাজ করতে পারে না। তো যে সমস্ত বর্জ্য পদার্থ দীর্ঘদিন ধরে প্রকৃতিতে অবিকৃত অবস্থায় থাকে, মানে সেটাকে ভাঙা যায় না, একই রকম থাকে। এই মোবাইলটাকে যেমন আমি উদাহরণ দিলাম, এই মোবাইলটাকে যদি আমি ফেলে রাখি, 5 বছর পরও সেম ভাবে এটা থেকে যাবে প্রায়। ঠিক আছে। তো অবিকৃত অবস্থায় পড়ে থাকে এবং জীবাণু দ্বারা বিয়োজিত হয় না বা হতে পারে না, তাদের জৈব অভঙ্গুর বর্জ্য বলে। এগুলি মাটির উর্বরতা নষ্ট করে, জল নিকাশি ব্যবস্থা ব্যাহত করে। এবার সাপোজ ধরো একটা ড্রেন আছে, এখানে একটা ড্রেন আছে, ড্রেন দিয়ে হচ্ছে বিভিন্ন জলগুলো প্রবাহিত হচ্ছে, নোংরা জল। এবার এখানে যদি আমি অনেকগুলো প্লাস্টিকের বটল, দেন হচ্ছে পুরনো কোনো হেডফোন, হেলমেটের টুকরো, এসব যদি আমি ফেলে রাখলাম, তো একটা সময় কি হবে, এখানে হচ্ছে জলটা আটকে যাবে, এখানে সমস্ত জলগুলো আটকে যাবে, এবং কিছুদিন পর দেখা যাবে যে রাস্তার মধ্যেই জলগুলো চলে আসছে। তো আলটিমেটলি আমাদের হচ্ছে জল নিকাশির ব্যবস্থা ব্যাহত হলো। এবার যখন বন্যা হয় বা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, তখন দেখা যায় যে বন্যারও সৃষ্টি হয়ে যায়, কারণ জল ঠিকভাবে হচ্ছে সঠিক জায়গায় পাস হতে পারছে না, এবং তখন দেখা যায় মানুষের ঘরে জল ঢুকছে। যেমনটা হচ্ছে তোমরা দেখতে পারো অনেকগুলো এলাকাতে, আমি কোনো এলাকার পার্টিকুলার নাম নিচ্ছি না, কিন্তু অনেকগুলো এলাকা আছে যেখানকার ড্রেন গুলা সবসময় মানে হচ্ছে ভরা থাকে এই জৈব অভঙ্গুর বর্জ্য দিয়ে। যার ফলে যখন বৃষ্টির দিন আসে বা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, তখন হচ্ছে সেই জল নিকাশি ব্যবস্থাগুলো কাজ করতে পারে না, যার ফলে সেখানে জল উঠে যায় বা বন্যার সৃষ্টি করে। এর যদি আমি উদাহরণ বলি, যেমন পলিথিনের ব্যাগ আছে, প্লাস্টিক আছে, তারপর থার্মোকল বা কাঁচ, সিনথেটিক ফাইবার বা রবার যেসব আছে ওসব। এবার বিষাক্ততার ভিত্তিতে যদি আমি শ্রেণীবিভাগ করি, তাও এটাকেও আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বিষাক্ততা, মানে যেটা বিষ আছে, একটা বিষ নেই, যদি আমি সিম্পল ভাষায় বলি। যেমন বিষাক্ত বর্জ্য বা টক্সিক ওয়েস্ট, এটা মারাত্মক ক্ষতিকারক পরিবেশের জন্য। যে সমস্ত বর্জ্য পরিবেশে মিশে মানুষ সহ সমগ্র জীবজগতের মারাত্মক ক্ষতি, রোগ বা মৃত্যু ঘটাতে পারে, তাদের বিষাক্ত বর্জ্য বলে। এবার যদি আমি তোমাকে উদাহরণ দিই, আহ তোমরা পড়েছো কিনা আমি জানি না, তোমাদের আমি একটু ছোট্ট স্টোরি বলি। তো 1986 সাল সম্ভবত, হ্যাঁ 1986 সালে রাশিয়াতে একটা জায়গা ছিল, বর্তমান সেটা ইউক্রেনে পড়ে, চার্নোবিল বলে একটা জায়গা ছিল। সেখানে একটা চার্নোবিল পাওয়ার প্ল্যান্ট ছিল, যেটা নিউক্লিয়ার পাওয়ার ছিল। এবার যখন সেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দিয়ে যখন বিদ্যুৎ তৈরি করা হতো, সেটি একসময় ব্লাস্ট হয়ে যায়, এবং যখন সেই ব্লাস্ট হওয়ার ফলে আশেপাশে এলাকায় রেডিয়েশন ছড়িয়ে পড়ে। রেডিয়েশন ছড়িয়ে পড়ার পর কি হয়, ইউরোপের বিভিন্ন দেশের যে মানুষজনরা আছে, তাদের মধ্যে ক্যান্সারের দেখা মেলে। এখনো মানে সে এলাকায় যদি বাচ্চা কাচ্চা যদি কেউ বাচ্চা যদি জন্ম নেয়, তাদের মধ্যে দেখা যায় ক্যান্সারের একটা ভাব থেকেই যায়। তো এগুলোর মধ্যে বিষাক্ত বর্জ্যের মধ্যে রাসায়নিক বর্জ্য পড়ে, তেজস্ক্রিয়, যেমন হচ্ছে আমি যেটা বললাম ইউরেনিয়াম থেকে যেটা হয়, ইউরেনিয়াম। আচ্ছা, কোন ইউরেনিয়াম থেকে হচ্ছে আহ, আমরা বিদ্যুৎ তৈরি করতে পারবো, একটু যদি জানা থাকে একটু কমেন্ট করো দেখি। দেন ভারী ধাতু মিশ্রিত যেখানে থাকে, ভারী ধাতু যেমন হচ্ছে লেড, তারপর হচ্ছে মার্কিউরি বা পারদ। ঠিক আছে। তো আমি যদি তোমাকে একটু হচ্ছে মার্কিউরি বা পারদের ঘটনা বলি, কিছু বছর আগে জাপানে একটা হচ্ছে শহর আছে মিনামাটা। সেখানে হচ্ছে মিনামাটা শহর থেকে জাপানের যে সমুদ্রগুলো আছে, সেই সমুদ্রে বলা হতো যে তারা পারদ নাকি সমুদ্রে ফেলছে, এবং সেই সমুদ্রে যে পারদ গুলা হচ্ছে ফেলছিল, যার ফলে সেখানকার মাছ প্রচুর পরিমাণে মৃত্যু হয়, এবং সেই মাছ যারা খেত তাদের মধ্যেও প্রচুর পরিমাণে রোগ ব্যাধি দেখা যায়।
যার ফলে জাপান থেকে যে মাছের যে ব্যবসা হতো সেই মাছের ব্যবসাটা অনেক বছর বন্ধ হয়ে যায়। লাস্ট ২ বছর আগে জাপানের যে প্রধানমন্ত্রী আছে সে নিজে গিয়ে সেখানকার মাছ খেয়ে গোটা পৃথিবীকে দেখায় যে না, এখন এই এলাকাটা সেফ, আর আমরা এখন মাছ বিক্রি করতে পারবো। দেন বিষাক্ত বর্জ্যের যদি আমরা উদাহরণে আসি, যেমন পুরোনো ব্যাটারি আছে, কৃষিজাত কীটনাশক আছে, তারপর হচ্ছে মেডিকেল যে হচ্ছে বর্জ্য পদার্থ আছে, যেমন হসপিটালে গেলে হসপিটালে তুমি দেখবা আশেপাশে অনেক সময় দেখা যায়, এখন দেখা যায় না কিন্তু আগে দেখা যেত, আম, বিভিন্ন জায়গায় সিরিঞ্জ ফেলানো আছে, রক্তের ব্যাগ ফেলানো আছে। তো এ থেকে কন্টামিনেশন হয়, বা হচ্ছে সাপোজ করো একটা রক্তের ব্যাগ এখানে ফেলানো আছে, এর উপরে কিছু রক্ত লেগে আছে, এবার সেখানে একটা মাছি বা মশা এসে বসলো, সেই মাছিটা গিয়ে একটা খাবারের উপর বসলে সেই খাবারটা একজন মানুষ খেলো, যার ফলে এই রক্তের মধ্যে যে রোগটা ছিল সেই খাবারের মধ্যেও চলে আসলো, আর সেই খাবার থেকে সেই মানুষটার মধ্যেও এই রোগটা চলে আসলো। আই এম সরি, এটা হচ্ছে মানুষটা পোলিও হয়ে গেছে মানে সম্পূর্ণ মানুষটি। নেক্সট হচ্ছে বিষহীন বর্জ্য পদার্থ। তো বিষহীন বর্জ্য পদার্থ বা নন টক্সিক ওয়েস্ট, এখানে আমরা বুঝতে পারছি নন টক্সিক বা বিষহীন, এখানে আমাদের কোনো বিষ নেই। যেসব বর্জ্য পদার্থ পরিবেশ ও জীবজগতের উপর সরাসরি বা তাৎক্ষণিকভাবে কোনো মারাত্মক ক্ষতিকারক প্রভাব ফেলে না, ঠিক আছে, তাদেরকে বিষহীন বর্জ্য বলে। যেমন এই কার্ডবোর্ড গুলো দেখতে পাচ্ছ, এগুলা কিন্তু মানে আমরা দৃষ্টি দূষণ করতে পারে, মাটি দূষণ করতে পারে, কিন্তু হচ্ছে কোনো রকম আমাদের বিষ বা হচ্ছে বিষাক্ত কিছু না এটা। তবে এগুলো যত্রতত্র জমিয়ে রাখলে দৃশ্যগত দূষণ হতে পারে, যেটা আমি বললাম, আর দুর্গন্ধ ছড়ায়। সাধারণত দৈনন্দিন জীবনে এগুলির উৎপন্ন বেশি হয়, যেমন এই কার্ডবোর্ডের কথা বললাম, তারপর হচ্ছে এই যে সবজির খোসা হলো, ছেঁড়া কাপড়, এসব। এবার যে বর্জ্যের উৎস বলি, বর্জ্য কোথায় থেকে তৈরি হচ্ছে, তো আমাদের হচ্ছে বর্জ্য কোথা থেকে তৈরি হচ্ছে সেগুলো একটু আমি একবার দেখে নিই। সেকেন্ড, হ্যাঁ। তো গৃহস্থালী বর্জ্য মানে হচ্ছে ঘরে মানে বাড়িতে কাজের পর যেসব জিনিস অবশিষ্ট থেকে যায়, যেসব আমাদের কাজে আসে না, সেগুলো গৃহস্থালীর বর্জ্য। ও শিল্প বর্জ্য, তো গৃহস্থালীর বর্জ্য যেমন রান্নার কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে উৎপন্ন বর্জ্য, যেমন হচ্ছে সবজির খোসা, ছাই, প্লাস্টিক, এগুলো হলো গৃহস্থালী বর্জ্য। তেমন শিল্প বর্জ্য কলকারখানা থেকে উৎপন্ন যেসব প্রক্রিয়া থেকে, সরি, কলকারখানা থেকে যেসব হচ্ছে মানে সাপোজ করে একটা কারখানা আছে, সেখানে ধরো চেয়ার বানানো হচ্ছে, এবার সে চেয়ার বানানোর সময় সমস্ত কিছু কাছে লাগে না, কিছু ফ্যাব্রিক থাকে, কাপড় থাকে, যেগুলো হচ্ছে বেঁচে যায়, বা কিছু ধরো হচ্ছে লোহার টুকরো থাকলো সেগুলো বেঁচে গেলো, সেগুলোকে যখন ফেলে দেয়, তো সেগুলো হচ্ছে শিল্পজ বর্জ্য। আরো বিভিন্ন উদাহরণ আছে, আমি জাস্ট তোমাকে কয়েকটা উদাহরণ বললাম। তেমন হচ্ছে কৃষিজ বা পৌর বর্জ্য। এবার এটা উৎস কি, কৃষিজ বর্জ্য হচ্ছে চাষবাসের পর অবশিষ্ট অংশ, যেমন খড়, তুষ, গোবর, অতিরিক্ত কীটনাশক, এসব যেগুলো হচ্ছে মাটিতে ফেলা হয় বা আসে মানে যেমন তেমন করে যদি ফেলে দেওয়া হয়, তাহলে সেগুলো কৃষিজ বর্জ্য আন্ডারে পড়ে। তেমনই পৌর বর্জ্য, শহরের রাস্তাঘাটে আশেপাশে তোমরা যখনই হচ্ছে রাস্তায় বেরো, কদমতলায় বেরো, রাজবাড়ি যাও, যেখানে যাও, তুমি দেখবে রাস্তার আশেপাশে অনেক ধরনের বর্জ্য পদার্থ পড়ে আছে, যেমন ডাস্টবিন যদি থাকে, ডাস্টবিনের বাইরেও লোকে হচ্ছে বর্জ্য পদার্থ ফেলায়। আমি বুঝি না কেন ডাস্টবিনের সামনে ফেলাবে কিন্তু ডাস্টবিনে ফেলাবে না। তোমরা এসব করবে না কিন্তু। তোমরা জেন জি না জেন অ্যালফা, আমার ঠিক জানা নেই, তোমরা যদি জানা থাকে একটু জানাও তো আমাকে, তোমরা জেন জি না জেন অ্যালফা? আমি তো জেন জি, ওল্ড মডেল জেন জি। তো শহরের রাস্তাঘাট, বাজার, ডাস্টবিনে জমা হওয়া যাবতীয় আবর্জনা, যা মিউনিসিপ্যালিটি ওয়েস্ট বা মিউনিসিপ্যালিটি বর্জ্য নামে পরিচিত হয়। তারপর চিকিৎসা বর্জ্য ও ই বর্জ্য। চিকিৎসা বর্জ্যের উদাহরণ দিলাম যে হাসপাতাল বা নার্সিং হোমের থেকে নির্গত যেসব তুলো, ব্যান্ডেজ, রক্তের ব্যাগ, এসব যে থাকে সেগুলো হচ্ছে চিকিৎসা বর্জ্য। দেখো, এই বর্জ্য পদার্থ এমন একটা চ্যাপ্টার যেখানে তোমাদের হচ্ছে আমার খুব একটা বোঝানোর কিছু নেই বা কনসেপ্ট তেমন কিছু নেই, কারণ তোমরা এসব নিজের চোখের থেকে দেখে আসছো। এখন যদি আমি তোমাকে জিওগ্রাফির যদি কনভেকশনাল কারেন্ট বোঝাই, বা হচ্ছে তোমাকে আমি হচ্ছে পাহাড় বা পর্বত ফরমেশন বোঝায় কি করে তৈরি হলো, সেগুলোর মধ্যে কনসেপ্ট আছে, কিন্তু এগুলো যে জিনিস আছে বর্জ্য পদার্থ, এগুলো তোমরা নিজেই দেখেছো, আমি জাস্ট বুঝাচ্ছি, তোমরা বোঝো। আর কি করবা, আমি তোমাদের যদি মুখস্থ রাখতে হয় তাহলে হচ্ছে এখন আমি বোঝাচ্ছি, তুমি যখনই টাইম পাবা 24 ঘন্টার মধ্যে পুরো চ্যাপ্টারটা একবার রিডিং করে নেবা, আমি গ্যারান্টি দিয়ে বলছি তুমি ভুলবা না, একদমই ভুলবা না। সো নেক্সট আছে ই বর্জ্য বা ইলেকট্রনিক ওয়েস্ট। তো অকেজো বাতিল বৈদ্যুতিক সরঞ্জাম, আবার আমি মোবাইলে উদাহরণ দিচ্ছি, মোবাইলটা দেখাতে আমার ভালো লাগে। তো
বৈদ্যুতিক সরঞ্জাম যেসব আছে সেগুলো যখন আমাদের কাজে লাগে না, সেগুলোকে যখন আমরা ফেলে রেখে দিই, তো সেগুলোকে বলি ই বর্জ্য, ইলেকট্রনিক ওয়েস্ট। চিকিৎসা ও ই বর্জ্য যদি আমরা উদাহরণে আছি, সেগুলোর মধ্যে যেমন হচ্ছে এই সিরিঞ্জের কথা বলে, আমি সিরিঞ্জ আছে, দেন তোমার হচ্ছে নষ্ট কম্পিউটার ও কিবোর্ড আছে, ব্যাটারি আছে, পুরোনো ব্যাটারি সেট, আরসি কার্ড থাকতে পারে, ছেলেরা রিলেট করতে পারবে আরসি কার্ড। আমি বড় হয়ে গেছি তবুও এখন আমার আরসি কার্ড খুব ভালো লাগে। এনিওয়েজ, তো পরিবেশের উপর বর্জ্যের প্রভাব কি কি পড়ে? তে চলো একবারে দেখি। জল ও মৃত্তিকা দূষণ, জল দূষণ করে। এবার তোমরা কমেন্টে জানাও যে জল দূষণ কোন বর্জ্যের প্রভাবে হয়ে থাকে। আমি বলে দিচ্ছি কথাটা। তো জলদূষণ বর্জ্য সরাসরি নদী বা পুকুরে যদি জলে মেশে, তাহলে তার ফলে জল দূষণ ঘটে। যেমন দেখো এখানে অনেকগুলো মাছ মরে গেছে, এই মাছ খেলে কি হবে? এই মাছ খেলেও আমাদের রোগ হবে অনেক, কারণ সেটা মানে এই মাছগুলো অনেক ধরনের বর্জ্য পদার্থ গ্রহণ করেছে। নেক্সট যদি বলি মৃত্তিকা দূষণ, এই মৃত্তিকা দূষণ প্লাস্টিক, রাসায়নিক পদার্থ মাটির উর্বরতা নষ্ট করে এবং মাটিতে থাকা উপকারী জীবাণুদের ধ্বংস করে। মাটিতে থাকা উপকারী জীবাণু যেমন ধরো হচ্ছে রাইবোজিয়াম। রাইবোজিয়াম একটা জীবাণু, যেটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেনকে হচ্ছে মাটির মধ্যে আসতে সাহায্য করে, এবং যার ফলে গাছের বৃদ্ধি হয়। তো সেগুলোকে ধ্বংস করে দেয়। তেমন বায়ু দূষণ ঘটে, যেমন বর্জ্য পচে মিথেন গ্যাস তৈরি হয়, যেটা বায়ু দূষণ ঘটে। এবার আমি তোমাকে মিথেন গ্যাসের একটু বলে রাখি, তোমরা সায়েন্সে পড়বো তবুও আমি এখানে একবার বলি। এবার ধরো এখানে কোনো একটা বর্জ্য পদার্থ আছে, সাপোজ করো এখানে অনেকগুলো পাতা পড়ে আছে বা কিছু একটা বর্জ্য পদার্থ পড়ে আছে, এবং এর উপর ধরো অনেক জল আছে, এটা ধরো জল, ঠিক আছে? তো এইখানে অক্সিজেন পৌঁছতে পারছে না এই জায়গাটা, তো এইখানে তখন যে জায়গায় অক্সিজেন পৌঁছতে পারবে না এবং যেখানে বর্জ্যটা পচবে, তখন সেখান থেকে মিথেন বের হবে। ঠিক আছে, মিথেনের ফর্মুলা হচ্ছে CH4 মেবি, আমার যদি ভুল না হয়। এবং এটা যদি ওপেনে থাকে, সাপোজ ধরো এখানে বর্জ্য পদার্থটা আছে, অক্সিজেন এখানে আসতে পারছে, তো এখান থেকে বের হবে CO2, কার্বন ডাই অক্সাইড। এবার ভাগীরথী হুগলি নদীর দূষণ আমরা একটু বুঝে নিই। ভাগীরথী হুগলি নদী তোমরা নিশ্চয়ই পড়েছো, যে মালদাকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গকে ডিভাইড করে দেয়, আহ মালদা দিয়ে প্রবাহিত হয়। তো এইটা ধরো গঙ্গা নদী, গঙ্গা নদী আসছে, গঙ্গা নদী এসে এদিক দিয়ে পশ্চিমবঙ্গে চলে যায়, আর এই দিক দিয়ে একটা বাংলাদেশে ঢুকে যায়, পদ্মা হয়। তো এটা হলো ধরো উত্তরপ্রদেশ, এটা হলো ইউপি, এটা হলো ধরো হচ্ছে বিহার, ধরো বিহার, আর এটা হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল। তো এবার যখন হচ্ছে এই ইউপি আর বিহারের যে বেল্টটা আছে, এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি বা কলকারখানা রয়েছে, যার ফলে এখানে যতগুলো দূষণ ঘটে সেই সমস্ত জল দূষণ বা দূষিত পদার্থগুলো আমাদের পশ্চিমবঙ্গে এসে জমা হয়। এখানে তুমি ছবিতে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে জল দূষণ হয়েছে, এখানে সমস্ত পদার্থগুলো এখানে এসে জমা হচ্ছে, যার ফলে আমাদের অনেক পরিমাণে দূষণ দেখা যাচ্ছে। তো ভারত সরকার কিছু কিছু স্টেপ নিয়েছে, যেমন হচ্ছে 2014-তে নমামি গঙ্গে প্রজেক্ট হয়েছে, তার আগে হচ্ছে ক্লিন গঙ্গা ইনিশিয়েটিভ আছে। আর এগুলো তোমরা একটু টেক্সট বুকে পড়বা, এটা খুব ডিটেলসে পড়ার কিছু দরকার নেই, জাস্ট একটু সালটা মনে রাখবা আর স্কিমের একটু নামটা মনে রাখবা, তাছাড়া আর কোনো কিছু দরকার হবে না। নেক্সট, বর্জ্য ব্যবস্থাপনা। বলবো স্যার এতক্ষণ তাহলে কি বুঝাইলে, এতক্ষণ ওয়েস্ট ম্যানেজমেন্ট আমাদের চ্যাপ্টারের নাম, এতক্ষণে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্টে পৌঁছালাম বা বর্জ্য ব্যবস্থাপনায় পৌঁছালাম। পরিবেশ রক্ষায় বিজ্ঞানসম্মত উপায়ে, মানে বিজ্ঞানসম্মত উপায়, ঠিক আছে, মানে সাইন্টিফিক ওয়েতে বর্জ্য সংগ্রহ, অপসারণ ও পুনর্ব্যবহার করার সার্বিক প্রক্রিয়াকে বলা হয় বর্জ্য ব্যবস্থাপনা। এবার দেখো, তুমি হচ্ছে বর্জ্য পদার্থ নিলা, কিছু কিছু ধরো আশেপাশে বর্জ্য পদার্থ কালেক্ট করলাম, প্লাস্টিক কালেক্ট করলাম, এবার তুমি বললে এটা নদীতে ফেলে দিই, ভেসে তো কোথাও চলেই যাবে। এটা কি বর্জ্য ব্যবস্থাপনা হলো? হলো না, এটা সাইন্টিফিক ওয়েতে না। কারণ দেখো, তুমি যে নদীতে ফেললা সেটা অনেক জায়গায় গিয়ে মিশবে, আর সেটা ধরো নদীতে ছোট ছোট মাছ খেয়ে ফেলবে, ছোট ছোট প্লাস্টিকের কণাগুলো, সেই মাছ যখন মানুষে খাবে তো মানুষের বিভিন্ন রোগ হবে। তো আমাদের সাইন্টিফিক ওয়েতে বা বিজ্ঞানসম্মত উপায়ে করতে হবে। যেমন আমাদের আছে সেই পদ্ধতি একটা হলো 4R পদ্ধতি, এটা আগে 3R ছিল, এটা এখন বর্তমানে 4R এর
হয়েছে। তো 4R এর মধ্যে ফার্স্ট আর হয়েছে রিডিউস, মানে হ্রাস, বর্জ্য পদার্থকে আমাদেরকে কমাতে হবে। রিইউজ মানে বর্জ্য পদার্থকে ফেলে না দিয়ে সেটাকে আবার ব্যবহার করার চেষ্টা করতে হবে, যেটা অনেক ছেলে মেয়েই এখন বর্তমানে করে। যে ধরো একটা কোনো হচ্ছে কোল্ড ড্রিঙ্ক খেলো, কোল্ড ড্রিঙ্ক খাওয়ার পর সেই বটলটাকে জল খাওয়ার জন্য ব্যবহার করছে, কিন্তু বেশি দিনও সেটা ব্যবহার করা উচিত না, কারণ সে তার মধ্যে মাইক্রোপ্লাস্টিক তৈরি হয় বা মাইক্রোপ্লাস্টিক গুলো ভাঙতে থাকে, এবং সেই জলটা যখন আমরা খাই, মাইক্রোপ্লাস্টিক যেটা জলের মধ্যে মিশে গেছে সেটা আমাদের শরীরে মিশ্রিত হয়। তো সেটাও খুব একটা ভালো না, 3 মাসের বেশি ব্যবহার করবা না, ব্যাস। দেন রিসাইকেল বা পুনর্ব্যবহার, ঠিক আছে, সরি, পুনর্নবীকরণ। রিসাইকেল যেমন হচ্ছে নতুন পুরোনো বর্জ্য পদার্থকে দিয়ে আমরা নতুন বর্জ্য পদার্থ তৈরি করলাম। এখানে ধরো একটা বটল আছে, একটা বটল ধরো এখানে আছে, এটা একটা বটল। এই বটলটাকে হচ্ছে আমরা একটা খেলনা তৈরি করে দিলাম, এখানে সাইকেল তৈরি করে দিলাম প্লাস্টিকের। তো এটা হলো হচ্ছে আমাদের রিসাইকেল। সরি, আমার ড্রয়িং খুব খারাপ। দেন রিফিউজ মানে আমরা বর্জ্য পদার্থকে প্রত্যাখ্যান করব, এটা একটু ডাইলিউটেড ভাব। তো আমরা বলবো না, আমরা বর্জ্য পদার্থ মানে আমরা তেমন ইউজ করব না, আমরা এমন জিনিস ইউজ করব যেটা বায়োডিগ্রেডেবল। যেমন ধরো হচ্ছে প্লাস্টিকের ঠোঙ্গা ইউজ না করে আমরা হচ্ছে কাগজের ঠোঙ্গা ব্যবহার করব। তো উদাহরণ যদি দেখি, বাস্তব উদাহরণ, যেমন পুরোনো বোতলে গাছ লাগানো হলো, পুরোনো কাগজ থেকে নতুন কাগজ আমরা তৈরি করলাম, এটা হচ্ছে রিসাইকেল, এটা হচ্ছে রিউজ এর উদাহরণ। আর প্লাস্টিক ব্যাগের ব্যবহার করা মানে হচ্ছে রিফিউজ করলাম, আমরা প্লাস্টিক ব্যাগ ব্যবহার করবোই না। দেন আসে পৃথকীকরণ ও ভরাটকরণ। পৃথকীকরণ মানে আমরা ভাগ করে দিব, যেমন হচ্ছে জৈব যেসব বর্জ্য আছে সেটাকে আলাদা আমরা হচ্ছে মানে বালতিতে রাখবো। দেন অজৈব যেটা আছে ওটা আলাদা রাখবো, যেটা হচ্ছে সহজে হচ্ছে ভেঙে যায় সেটাকে আলাদা রাখবো, যেটা সহজে ভাঙে না সেটাকে আলাদা রাখবো, সেটা হলো পৃথকীকরণ। যেমন হচ্ছে আমরা উদাহরণ যদি বলি, সবুজ ও নীল ডাস্টবিন তোমরা সবাই দেখেছো নিশ্চয়ই। দেন ভরাটকরণ, তো কিছু কিছু বর্জ্য পদার্থ আছে যেগুলো হচ্ছে নিচু জমি যেটা আছে সেটাকে ভরাটকরণের কাজে লাগে। কিন্তু এইখানে আমরা একটা জিনিস দেখতে পাই, যে কোনো কোনো সময় ফ্লাই অ্যাশ বা হচ্ছে সিমেন্ট তৈরির পর যে ধুলোগুলো থাকে সেগুলো ধুলো দিয়ে আমরা হচ্ছে এরকম কোনো যদি নিম্ন জায়গা থাকে সেটাকে ভরাট করি। কিন্তু দেখা যায় যখন হচ্ছে বৃষ্টি পড়ে, বৃষ্টির সাথে সাথে এই যে নোংরা আবর্জনাটা আছে সেটা ভৌমজলে গিয়ে মিশে যায়। এটা আমাদের একটু খেয়াল রাখা উচিত যে কোন বর্জ্য পদার্থ দিয়ে আমরা ভরাটকরণ করতে পারবো আর কোনটা দিয়ে পারবো না। দেন কম্পোস্টিং, তো এবার হচ্ছে জৈব ভঙ্গুর যে বর্জ্য পদার্থগুলি আছে, যেমন সবজির খোসা, পাতা, এগুলোকে আমরা একটা গর্তে বা কোনো হচ্ছে ডাস্টবিনে জমিয়ে রাখলাম, এবং ব্যাকটেরিয়া বা কেঁচোর সাহায্যে সেটাকে আমরা জৈব সারে বা হিউমাসে তৈরি করে সেটাকে আমরা কৃষিকাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। তো সেটাকে আমরা কম্পোস্টিং বলবো। এবার যে শিক্ষার্থীর ভূমিকা আছে এটা আমরা ডিসকাস করব নেক্সট ক্লাসে। তো তোমরাও একটু কমেন্ট করতে পারো যে শিক্ষার্থীদের ভূমিকা কি কি থাকতে পারে, তারা বাড়িতে কি করবে, বাড়িতে কি কি করবে, স্কুলে কি কি করবে, আর হচ্ছে যদি কোথাও ঘুরতে যাও তাহলে সেখানে কি করবে, মানে ঘুরতে যাওয়া। ওকে, তো আজকের জন্য এটুকুই। তোমরা হচ্ছে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি তোমাদের হচ্ছে আমার ক্লাস ভালো লেগে থাকে। আর প্রত্যেক সপ্তাহে তোমাদের ক্লাস আসবেই, সো ডোন্ট ওয়ারি। আর একটা কথা, তোমরা পড়াটাকে একদমই কমাবা না। এখন জানি এখন অনেক ডিমোটিভেশন আসবে, তোমাদের হচ্ছে পড়তে পড়তে মনে হবে না স্যার আজকে একটু বাদ দিই, আজকে দিনটা রেস্ট, পরের দিন। এটাই হচ্ছে সবথেকে বড় ভুল, এটা করবা না। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বাই।